বাংলা ভাষায় প্রথম আমরা দেখেছি মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্তকে প্রকৃতিকে একটি ঠিক ক্যানভাস হিসেবে ব্যবহার করতে। তিনি যখন প্রকৃতিকে ব্যবহার করেছেন, তিনি ব্যবহার করেছেন প্রকৃতিকে শক্তি হিসেবে। তো সেই জায়গা থেকে প্রকৃতি এসেছে ধীরে ধীরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কাব্য, গানে, নাটকে সব জায়গায় আমরা প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রূপে পেয়েছি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে অনুভূতিগুলো আমরা বুঝতে শিখেছি, লেখকের অনুভূতিকে জানতে শিখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, চলে আসবে কাজী নজরুল ইসলামের কথা। তিনি এই প্রকৃতিকে নিয়ে এসেছেন এক ধরনের বিদ্রোহের রূপে, তিনি প্রকৃতিকে নিয়ে এসেছেন এক ধরনের শক্তির রূপে। তিনি প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহের কথাও কিন্তু বলেছেন। প্রকৃতিকে যে লঙ্ঘন করা যায় না, সেই লঙ্ঘন করার যে মনোবাসনা, মনস্কামনা মানুষের, সেই কথা কিন্তু উঠে এসেছে নজরুল ইসলামের বিভিন্ন কাব্যে, কবিতায় এবং গানে। এরপরে চলে আসি, এরপরে যখন আধুনিক সাহিত্যের কথা বলবো, আধুনিক সাহিত্যে সুনীল গঙ্গোপাধ্যায়, আধুনিক সাহিত্যে শামসুর রহমান, আধুনিক সাহিত্যে আমরা যাদেরকে দেখেছি তাদেরই কিন্তু আমরা পেয়েছি এই প্রকৃতির রূপ, রস, বর্ণগন্ধ নিয়ে ভিন্ন ভিন্ন অনুভূতি, ভিন্ন ভিন্ন উপলব্ধিতে তারা প্রকৃতির যে অন্বেষণ করেছেন, তার মধ্যে থেকে যে শক্তির অন্বেষণ করেছেন, তার মধ্যে থেকে যে রূপের অন্বেষণ করেছেন, সেটি কিন্তু দেখার মতো মনোমুগ্ধকর। মানুষ যখন, পাঠক যখন এটি পড়েছে, তখন তার মনে আর এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে। তো বাংলা সাহিত্যের এই প্রকৃতি বন্দনা কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয়। এর জন্য আমাদের সঙ্গে এসেছেন একজন অতিথি, যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার লেখায়, তার বলায়, তার সচেতনতা তৈরিতে আমরা তাকে পেয়েছি নানান ধরনের কাজে। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন মোকাররম হোসেন, নৈসর্গবিদ, এবং তিনি বহু বছর যাবৎ যে কাজ করছেন, সেই কাজের জায়গা থেকে, সাহিত্যের জায়গা থেকেও আমরা তার কাছে জিজ্ঞেস করব প্রকৃতি কিভাবে এসেছে আমাদের বাংলায়। আমন্ত্রণ আপনাকে, কেমন আছেন? আছি, ভালো আছি। সেটি হচ্ছে যে আপনি দীর্ঘদিন নিয়ে প্রকৃতি নিয়ে কাজ করছেন, দীর্ঘদিন ধরে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন প্রকৃতির গুরুত্ব সম্পর্কে। আমরা বইমেলায় দাঁড়িয়ে আছি, বইমেলাতেও যদি কথা বলা হয় তাহলে সাহিত্যের একটু বড় জায়গা দখল করে আছে আমাদের প্রকৃতি। আপনি যখন কাজ করার শুরু করেছেন, তখন এই সাহিত্য কি কোনো প্রভাব ফেলেছিল আপনার কাজে? অবশ্যই। আসলে যখন আমরা প্রকৃতি চর্চা করি বা আমরা যখন কোনো কিছু লিখতে যাই, কোনো গাছ সম্পর্কে বা কোনো প্রকৃতি সম্পর্কে, কিংবা আমাদের চারপাশে যা কিছু আছে, সেটা যখন আমরা উপজীব্য করে লিখতে যাই, তখন প্রকৃতি, বা আমি যদি একেবারে আরও সুনির্দিষ্ট করে বলতে চাই যে উদ্ভিদ নিয়ে যদি আমরা লিখি, তাহলে আমাদের সাহিত্যের পরম্পরা অবশ্যই আছে। আমরা কালিদাসের কথা বলতে পারি, জীবন দাসের কথা বলতে পারি, আমরা রবীন্দ্রনাথের কথা বলতে পারি। এরকম অনেক সাহিত্যেই এবং কবিতায়, উপমায় উদ্ভিদ নানাভাবে এসেছে। আমরা সেটারই পরম্পরা ধারণ করছি। এবং আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে নিসর্গ চর্চার অন্যতম পথিকৃৎ প্রফেসর দ্বিজেন শর্মা আমার গুরু, এবং তিনি উদ্ভিদ যে সাহিত্যের একটা বড় উপাদান হতে পারে এবং উদ্ভিদকে উপজীব্য করে যে নানান কিছু করা যায়, সেটা তিনি আমাদের দেখিয়েছেন এবং তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা যারা উদ্ভিদ চর্চা করি বা উদ্ভিদ নিয়ে দুটি লাইন লেখার চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের প্রায় 5,500 প্রজাতির উদ্ভিদ আছে আমাদের দেশে, সেটা আমরা আমাদের সাহিত্যে, আমাদের কর্মে, আমাদের সৃজনে, আমাদের মননে যেন ধারণ করা যায়, সেটা আমরা চেষ্টা করি সবসময়। এবং এই বইমেলা হয়তো অসংখ্য বই বেরিয়েছে, তার মধ্যে দেখা যাবে উদ্ভিদ আশ্রয়ী সাহিত্যের সংখ্যা খুবই কম। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের যে ক্লাসিক যে সাহিত্যগুলো ছিল, যা সৃজন কর্ম ছিল, যেমন আপনি এস.এম. সুলতানের কথাই ধরেন, সেখানে আমাদের যে তার যে রেখা, যে চিত্র, সেখানে আমরা গ্রাম বাংলার প্রকৃতিকে দেখি এবং সেখানে তেজস্বী মানুষের রেখা আমরা দেখি। সেখানে আপনি জীবন দাসের কবিতার কথা দেখেন, সেখানে প্রান্তিক মানুষের যে প্রকৃতির প্রতি যে সঞ্চার, যে মনের যে আকুতি, সেটাই আমরা দেখি যে তিনি সেখানে তুলে ধরেছেন। দুই রূপে এসেছে, বিষণ্ণ রূপেও এসেছে প্রকৃতি, অপরূপ রূপেও এসেছে জীবনানন্দ। অবশ্যই জীবনানন্দ দাশ আমাদের প্রকৃতির যে মূল যে সুরটা, সেটা আমাদের মাঝে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। সেখানে প্রকৃতি আছে, সেখানে উদ্ভিদ আছে, পাখি আছে, নদী আছে। বিষণ্ণতা আমরা বলি, কিন্তু আসলে সেটা আবার অন্যভাবে। আমরা যদি এটাকে বলি যে না, সেটা রূপকর থেকে
এসেছে, সেটা আবার নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যাই হোক, জীবন দাস যেভাবে আমাদের বৃক্ষকে আমাদের মাঝে সঞ্চারিত করেছেন এবং সেখানে তিনি যে উদ্ভিদের কথা বলেছেন, আমি মনে করি যে একটা সময় আমাদের যে উদ্ভিদ প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখব যে জীবন দাসের উদ্ভিদগুলোকে যদি আমরা খুঁজি তাহলে হয়তো তার বই খুঁজতে হবে এক সময়, এমন একটা সময় আসতে পারে।